আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি দুটো দেশ পত্রিকা নিয়ে। একটা তো সবে প্রকাশিত হয়েছে 17ই নভেম্বর, তাও অনেক দিন হয়ে গেল। এইটা হচ্ছে সেই দেশ পত্রিকা। আর একটা হচ্ছে 2রা আগস্ট 2024-এ, এটা হচ্ছে সেই দেশ পত্রিকা। তো আগে আমি 2রা আগস্ট 2024টা একটু দেখিয়ে নিই তোমাদের, তারপর আমি 17ই নভেম্বর 2025-এর দেশটা নিয়ে কথা বলছি। আচ্ছা, এখন দাপট প্রতাপের কবলে বাংলা। সম্পাদকীয়তে লেখা হয়েছে, আগুনের গোলার উপরে আস্ত একটি রাজ্য, নাম পশ্চিমবঙ্গ। সময় সাম্প্রতিককাল, পুড়ে যাচ্ছে সব কিছু প্রতিনিয়ত, যেমন পড়ে নশ্বর জীবন। প্রাণীকুলে জন্ম যেমন স্বাভাবিক, মৃত্যুও তাই। আজ যা উঠছে কাল তা নামবে, জগতের নিয়ম। সৃষ্টির পরে স্থিতি সাময়িক, তারপরে সেই প্রলয় ধ্বংস। এর ব্যত্যয় ঘটাবে কার সাধ্য? কিন্তু তাও জীবনকে ঘিরে এত অনিশ্চয়তার মাঝে লোভ, ক্রোধ, লালসা, বিরংসা, জিঘাংসার অন্ত নেই। কবির কথায়, যার ভুড়ি ভুড়ি নির্মল হতে পারে না, যার ভুড়ি ভুড়ি আছে সেই তো আরও চায়, কিন্তু চাইলেই তো সব মেলে না, আর মিললেও তাকে লব্ধ করার উপায় কখনো সৎ এবং নির্মল হতে পারে না। লোভ মানুষকে পিছনে টানে, অন্ধকারে নিয়ে যায়, ক্ষমতা তাকে অন্ধ করে। সে নিজেকে ভাবে অমিত বিক্রম, বিক্রমে বশবর্তী হয়ে ক্ষমতার দম্ভে সে হয়ে ওঠে দূর দমনীয়। সমাজ পারিপার্শ্বের কাছে সে হয়ে ওঠে ত্রাস, আতঙ্কের প্রতিমূর্তি। মুকুটহীন সম্রাটের মর্জি হুকুম ছাড়া সেখানে গাছের একটা পাতার ও নড়ার উপক্রম থাকে না। তাকে ঘিরে কত না প্রবাদ মিথের জন্ম হয়। আপাত নিরীহ মাছ ভাত দুধ ভাতে থাকা বাঙালি জাতির ললাট লিখনে যে এরকম বাহুবলীদের প্রতাপ এবং দাপট লক্ষিত হবে, তা কি কেউ কখনো জানতো? অনেকে বলবেন নতুন বিষয় নয়, সবসময় সমাজের মুষ্টিমেয় ক্ষমতাধারীরা নিজেদের প্রয়োজনে এরকম একটি শ্রেণী তৈরি করতেন। পাইক, বরঙ্গন্দাজ, উগ্রবর্দার, পঙ্খপুলার অতীত অভিজাত্যের সঙ্গে এই নামগুলো যেমন পরিচিত, তেমনি আবার সমান্তরাল আইনি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অতীতে মুগুর ভাজা, পালোয়ান, লেঠেল গুন্ডাও বেতনভিত্তিকভাবে নিয়োগ করা হতো জমি জায়গা সম্পত্তি রক্ষা, খাজনা আদায়ের নামে নির্যাতনের কাজে। রাজনৈতিক কর্মকাণ্ডেও বাহুবলকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। বিরোধী পক্ষকে শায়েস্তা করতে এই বাহুবলীদের ঠেলে দিতেন একে অপরের বিরুদ্ধে। বর্তমান সময়ে এই সব বাহুবলী পরাক্রম দেখা যাচ্ছে। নয়া অবতারে তারা অবতীর্ণ। শাসকের ছায়া তাদের উপর এতটাই প্রলম্বিত যে আইন রক্ষকের হিম্মত হয় না এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। উপরন্তু এদের তাণ্ডব লক্ষিত হয় কোতোয়ালি পুলিশ ফাঁড়িতে। একসময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছবি প্রকাশিত হয়েছিল, এই রকম কিছু শাসক আশ্রিত বীর পুঙ্গবের ভয় পুলিশ নিজেকে বাঁচাতে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে। এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। শাসকের প্রশ্রয় বেড়ে উঠেছে পাড়ায় মহল্লায় এরকম দাপুটে নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গদের অত্যাচারে রাজ্যবাসী বা প্রাণ অতিষ্ঠ। কোথাও নারী লাঞ্ছনা, কোথাও দাদাগিরি, কোথাও স্রেফ গুন্ডাগিরি, অপহরণ, লুটতরাজ, অবৈধ ব্যবসা, অনৈতিক উপায়ে টাকা আদায়, জোর জুলুম, মায় হত্যা পর্যন্ত এইসবের যেন এক মুক্তাঞ্চল হয়ে উঠছে রাজ্যের বহু এলাকা। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে নামে এদের অত্যাচারের বীভৎসতার কাহিনী শুনে একই সঙ্গে যুগপৎ বিস্ময় জাগে এদের জীবনযাপনের প্রাচুর্য এবং বিলাসিতার কথা শুনে। প্রাসাদোপম গৃহ, অবৈধ নির্মাণ, গৃহান্তরে আস্ত একটি চিড়িয়াখানা, যেখানে বিপন্ন বন্য প্রাণীদের পর্যন্ত কয়েদ করে রাখা হয়েছে। একই সঙ্গে পরম বিস্ময়ের তা হলো এসবের কোনো কিছুই নাকি স্থানীয় শাসক দলের নেতৃবর্গ তথা আইন রক্ষকরা জানতেন না। এটা কি সত্যি বলে মনে হয়? জনগণ অতীব মূর্খ, অবার্চিন এক জাতি। এদের যা খাওয়ানো হবে তাই খাবে। উত্তম অধমকে ফারাক বোঝার মতো মস্তিষ্ক জনতার কোনোখানি ছিল না। এভাবেই তবে রাজ্য এগিয়ে চলবে? আগুনের গোলার কথা গোড়ায় বলা হয়েছিল, এখন মনে হচ্ছে এগুলো আছড়ে পড়ছে, তাতে জ্বলে পুড়ে ভস্মীভূত হচ্ছে ভৌগোলিকভাবে শুধু একটা ভূখণ্ড নয়, গোটা একটা জাতি। এই বৃহৎ লজ্জারাশি কোথায় লুকিয়ে রাখবো আমরা? তো এই ছিল 2রা আগস্টের 2024-এর দেশের সম্পাদকীয়। মন্তব্যতে আছে বাজেট মধ্যবিত্তের নয়, মধ্যমেধার। কিছু সংখ্যার ইংরেজির অদল বদল ছাড়া এই বাজেট বিগত বছরের মতোই, নেই নতুন কোনো দায়িত্বের কথা। বৈদেশিকী, বিক্ষুব্ধ বাংলাদেশ, কোটা সংস্কার আন্দোলন একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রতি সে দেশের মানুষের হতাশার প্রতিফলনও বটে। প্রচ্ছদ কাহিনী 1 হচ্ছে গণতন্ত্র পশ্চাৎ প্রসারণের ছবি, অনিতা অগ্নিহোত্রী।
প্রচ্ছদ কাহিনী 2-তে আছে হচ্ছে বদলে যাওয়া অন্ধকার, সুপ্রিয় চৌধুরী। বর্তমান শাসনকালে সবটাই ঢিলেঢালা হট্টমেলার দেশ, একটা লুম্পেন ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের মতো। প্রতিটা ল্যাম্পপোস্টে একটা করে দল, তাদের একজন দাদার মাথায় আবার একজন করে স্থানীয় নেতা কাম রাজনৈতিক কর্মকর্তা। প্রচ্ছদ কাহিনী 3 অন্ধকারের কিস্সা কিংবা আলোর হিস্সা, বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 4 লিখেছেন সায়নদেব চৌধুরী, মূর্খ বড়, সামাজিক নয়। অম্লান দত্তকে নিয়ে সুকান্ত সরকার একটি প্রবন্ধ লিখেছেন। অম্লান দত্তর জন্ম শতবর্ষে আমরা কি নতুন করে তার ভাবনার বিস্তীর্ণ পরিধির খোঁজ নেব না? ধর্মীয় গোঁড়ামি, পুঁজিবাদের দাদাগিরি এবং বৃত্তের অশ্লীল অসাম্যর দিকে যখন তাকাই আমরা, তখন অম্লান দত্তের ভাবনার গভীরে ঢুকে তার বাস্তবায়নের উপায় খোঁজা ছাড়া বিকল্প কিছু দেখি না। একটা প্রথম গল্প হচ্ছে ড্রাগন, কিশলয় জানা। দ্বিতীয় গল্প হচ্ছে আনন্দ হে সুন্দর, মহুয়া চৌধুরী। 3 নম্বর গল্প যেটা, তৃতীয় গল্প, উৎপল মান লিখেছেন, অভিলাষ। শিল্প সংস্কৃতিতে আছে দৃশ্য অদৃশ্যের দোলাচল, দৃশ্য সত্যের বহিরঙ্গ পেরিয়ে যে শিল্প তারই প্রকাশ ওপেন উইন্ডো শিল্পী গোষ্ঠীর প্রদর্শনী। সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল ওপেন উইন্ডো শিল্পী গোষ্ঠীর প্রদর্শনী, শিরোনাম শ্যাডোজ আনভেলড। এই নামের মধ্যেই আবরণ উন্মোচনের একটা আভাস আছে এবং এমন একটা নিহিত কথনও আছে যা এই উদ্ঘটিত শিল্প পৃথিবীর স্বরূপ সম্পর্কে আমাদের একটা জিজ্ঞাসা জাগিয়ে তোলে। সেই পৃথিবী ছায়াবৃত, তা অধিকার করে রয়েছে সাবস্ট্যান্স নয় বরং শ্যাডো। দর্শকের মনে হতে পারে দৃশ্য সত্যের বহিরঙ্গ পেরিয়ে গোপনে বীজের মতো রয়ে যায় যে শিল্প সত্য, তাকেই প্রকাশ করতে চেয়েছেন শিল্পীরা। অথচ প্রকৃতপক্ষে সেই যেন ছায়ার ভাষ্য। ছায়া যেমন দৃঢ় নিবদ্ধ নয়, অপরিবর্তনীয় নয়, বোধের সেই কম্পিত পৃথিবীকেই সম্ভবত ধরতে চেয়েছে সেই প্রদর্শনী। মুহূর্তের জন্য মনে পড়ে যায় দুষ্ট পৃথিবীকে প্লেটোও দেখেছিলেন আইডিয়ার ছায়া হিসেবেই। এই ছায়ার পৃথিবী কিন্তু পুরোপুরি নির্বস্তুক নয়। এই প্রদর্শনীর অন্তত অনেক শিল্পীর কাজের ক্ষেত্রেই। শেষ কথা, এই অনুদান পুজোর জন্য নয়। মোহিত রায়, দুর্গাপুজোর সরকারি অনুদানের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই, বরং প্রতারণা মাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে 28,000 ক্লাবকে দুর্গাপুজোর জন্য 10,000 টাকা সরকারি অনুদান দিয়ে শুরু করেছিলেন। এই সঙ্গে আছে বিদ্যুৎ ও বিভিন্ন পৌর করে ছাড়। আবার সেই অনুদানের পরিমাণ বেড়ে হয়েছে 85,000 টাকা, আর ক্লাবের সংখ্যা বেড়ে হয়েছে 43,000। 28 কোটি থেকে এখন মোট অনুদানের পরিমাণ হয়েছে 340 কোটি। প্রশ্ন উঠছে, পুজো অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানে সরকারি অর্থ অনুদান কি আইনি এবং নৈতিক বিচারে ঠিক? এই অনুদান আইনি বিচারে যে একেবারেই বেঠিক নয়, তা নিয়ে কলকাতা উচ্চ আদালত মতামত দিয়েছে। তাছাড়া আমাদের সংবিধান অন্যান্য আইনে হিন্দু মন্দির থেকে হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি হস্তক্ষেপ থেকে বাঁচার বিশেষ কোনো উপায় নেই। সারা দেশে বিভিন্ন রাজ্যের কয়েক হাজার মন্দির বিভিন্ন সরকারি সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত। সংবিধানের 30 নম্বর ধারায় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু রামকৃষ্ণ মিশন বা ব্রাহ্ম কলেজে সে অধিকার নেই। গত 10 বছর ধরে তথাকথিত হিন্দুত্ববাদী বিজেপি সরকারও এ নিয়ে একটা কথাও বলেনি। ফলে পুজোর বিশুদ্ধতা নিয়ে মামলা করা যায় কিনা তা প্রশ্নযোগ্য। আসলে এই অর্থ লক্ষ্মী ভাণ্ডারের পূর্বসূরি ক্লাবের ভাণ্ডার। উদ্দেশ্য, হাজার হাজার ক্লাবের উদ্যোগী নেতারা এই অর্থের দায়িত্ব নিয়ে তার দলীয় সেবার দায়িত্ব নেবে। গত কয়েকটি নির্বাচনে এই প্রকল্পের সাফল্য বারংবার প্রমাণিত। সনাতন ধর্মকে অজুহাত করে এই অর্থনৈতিক কাজের প্রতিবাদ নিতান্তই কিছু রাজনৈতিক দলের প্রত্যাশিত বিবৃতি মাত্র। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে এই ভূখণ্ডের বিখ্যাত হিন্দু ধর্মীয় সংগঠনগুলি যথেষ্ট ভক্ত বলে বলিয়ান, ছোট বড় অনেক অমুকনাথ তমুক ঠাকুরদের সংগঠনগুলো সকলে একেবারে চুপ। দশকের পর দশক দুর্গাপুজো অনুষ্ঠানের এই ধর্মীয় ও সাংস্কৃতিক বিকৃতি তাদের সামনেই ঘটে চলেছে। এখন সেই পুজো নিয়ে একেবারে সরাসরি অর্থনৈতিক প্রতারণা করা হচ্ছে। তারপরও তার যদি প্রতিবাদ না করেন, তবে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের এটাই প্রাপ্য। আচ্ছা, এবার হচ্ছে 17 নভেম্বরের দেশ হেমন্তের জার্নাল।
বিষণ্ণতা ও আলোর উদযাপন। এখানে হেমন্ত মাসের যে একটা বিশেষত্ব, বিষণ্ণতা ও আলো দুটোই, মানে একটা দিকে কালী পুজো, বিভিন্ন উৎসব শেষ হচ্ছে এবং কোথাও বোধহয় আমাদের ব্যক্তিগত জীবনেও এই সময়টায় অনেক কিছু আলো এবং অন্ধকার মিলিয়েই এই একটা সময় শুরু হয়। হেমন্তকালটাই যেন ওইভাবেই উঠে আসে আমাদের জীবনে বারবার, তো সেই জায়গাটাকে নিয়ে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, মন্তব্যতে আছে ক্রিকেট বিশ্বজয়ের পর সেই গৌরবের রাত কি একটা জাতিকে নতুন ক্রীড়া অভ্যেসের দিকে ঠেলে দিতে পারে? দৃষ্টিকোণ চিকিৎসকদের বিদেশি জঙ্গি যোগ, দীর্ঘ 14 বছরের ব্যবধানে ফের নাশকতার শিকার দিল্লি, তাও একেবারে খোদ লালকেল্লার সামনে। নির্বাচন হচ্ছে বিশেষ এবং নিবিড় হয়রানি, ভোটাধিকার এবং এক অসাধারণ অধিকার, মানুষের যে বিভিন্ন প্যারামিটার তার নিরিখে কেউ বড় বা ছোট নয়। বৈদেশিকিতে হচ্ছে ট্রাম্পের দেশে বিষম অভিঘাত, জোহরান মমদানি তার নির্বাচনী প্রচারে মানুষের প্রতিদিনের সংগ্রামের বিষয়গুলোকেই সামনে এনেছিলেন। প্রচ্ছদ কাহিনী এক হচ্ছে পাশ্চাত্যের কবিতায় কিছু হেমন্তের ছবি, তীর্থঙ্কর দাস পুরকায়স্থ লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 2 হচ্ছে হিমঋতু হেমন্ত এবং বাংলা কাব্যকাহিনী গান, তমাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 3 হচ্ছে আমলকাল, শেখর মুখোপাধ্যায় লিখেছেন। রোজই আমি হারি, তবু রোজ আবার বাজি ধরে খেলতে বসে পড়ি। আজও বসলাম, খেলতে খেলতে মনে হলো আজ জিতে যেতে পারি। তখনই বরদাপ্রসাদ দাবার খোপে কুটি বাড়াতে গিয়ে থমকে বললেন, আজ একটু যেন শীত শীত ঠান্ডা ঠান্ডা শুকনো শুকনো ভাব পড়েছে না, বুঝলে, হেমন্ত এসে পড়েছে। প্রচ্ছদ কাহিনী 4 হচ্ছে সন্ধিক্ষণ সোনাটা, পায়েল সেনগুপ্ত। সাক্ষাৎকারে আছে হচ্ছে ক্রিকেট আর ছেলেদের খেলা নয়, শুধুই খেলা। আচ্ছা, ছোট গল্প 1 নম্বর, যেটা প্রথম গল্প, জাল, সব্যসাচী ধর। এখানে সমুদ্র এবং কিছু জেলেদের জীবন নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। একটু ক্লাসিক ধরনের লেখা, একটু মন দিয়ে সময় নিয়ে পড়লে গল্পটা ভালো লাগবে। তাদের জীবনের যে বিপন্নতা সেই নিয়ে গল্পটা লেখা হয়েছে। আচ্ছা, শ্রীঙ্কা ঘোষ লিখেছেন 2 নম্বর গল্পটা, যেটা দ্বিতীয় গল্প, আবহমান। এখানে একটা জীবনের গতি দেখানো হয়েছে, যেখানে কিছু পরিবর্তন হয়ে যায়, আবার কিছু জায়গা অপরিবর্তিতই রয়ে যায়। তো সেই যে একটা আমাদের গতিধারা জীবনের, সেই কিছু কিছু চিত্র এখানে তুলে ধরেছে এবং একজনের জীবন, তার জীবনের বিভিন্ন ওঠা পড়া, তার পরিবার, তার পাড়া, এইগুলোর সাথে সাথেই একটি মানুষকে দেখানো হয়েছে যে কিন্তু অপরিবর্তিতভাবেই সেখানে রয়ে গেছে, তার খুব একটা পরিবর্তন নজরে পড়ে না। তো সেটার একটা হয় না যে একটা জীবনে বিভিন্ন দিক কিন্তু বিভিন্ন রং যুক্ত করে, সেই রঙগুলো, সেই শেডগুলো আমাদের জীবনকে বিভিন্নভাবে দেখতে সাহায্য করে, ঠিক আছে? তো সেই রকমই একটা জায়গা এখানে উঠে এসছে, যেখানে ওই অপরিবর্তিত জায়গাটা, এই পরিবর্তনশীল জীবনে এই মানুষটিরও কিছু রং বোধহয় যুক্ত করছে, তার চিন্তা ভাবনার মধ্যে একটা কোথাও বদল আনছে, একটা কোথাও অপরিবর্তিত জায়গাকে নিতে পারার যে ক্ষমতা, সেখানে সে একটা অন্য কিছু অনুভব করছে। মা মৌমাছি ও চিনি, সিদ্ধার্থ মুখোপাধ্যায় লিখেছেন। এই গল্পটি হচ্ছে ওই মানে এটাও একটি পরিবার নিয়েই গল্প এবং সেখানে বিভিন্ন মানে তার মা, চিনির মাসি, এদের নিয়ে এদের কিছু মানসিকতা, এদের জীবন, চিনির জীবন, এদের সবাই মিলে যে একটা জায়গা তৈরি হবে, তারপর কি হবে তাদের সাথে, কোথা থেকে মৌমাছির জীবনের কি ঘটনা, সে হঠাৎ পরিবর্তন কেন হয়ে যাচ্ছে, বা তার জীবনে কি নতুন ঘটনা ঘটছে, এই নিয়েই গল্পটা। এটা একটি খুব সাধারণ জীবনের, এমনি যেরকম হয় বাস্তবিক জীবনে বিভিন্ন ধরনের জায়গা আসে, সেই জায়গাগুলো নিয়েই একটি গল্প।
গল্পটি অনেক জায়গায় অনেক বেশ মজা করে লেখা হয়েছে আর কি, বিভিন্ন জায়গা পড়ে বেশ ভালো লাগবে। আবার মানে মজা আছে গল্পটার মধ্যে, কিন্তু বিষয়বস্তুতে খুব কিছু অসাধারণ কিছু নেই। ভ্রমণে দেওয়া হয়েছে মায়া সভ্যতার অন্দরে চিচেন ইৎসার ধুধু প্রান্তরের মাঝে মায়া জাতির ভাষা নিয়ে অসংখ্য ইমারত আর পিরামিড ধারণ করে রেখেছে প্রাচীন ইতিহাস। আচ্ছা, অপ্রাণ ও প্রাণময়ের সহাবস্থান হচ্ছে অশোক মল্লিকের ছবির একটি বড়সড় প্রদর্শনী সম্প্রতি হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসে। এটি শিল্পীর 20তম একক প্রদর্শনী। আমরা বহুদিন ধরেই শিল্পীর নানা রকম কাজের মধ্যে দিয়ে তার শিল্পপথ ও তার বিবিধ বিবর্তন অনুসরণ করছি। বেশ কিছুদিন পর তার এই একক প্রদর্শনী কাজের সংখ্যাও যথেষ্ট, ফলে এখানে নিবিষ্ট দর্শক তার সাম্প্রতিক দৃষ্টি ও বোধের বলয়টিকে সহজেই চিনে নিতে সক্ষম হবেন। এমন নয় যে এই প্রদর্শনীটি কোনো আমূল বাঁক বদলের ইঙ্গিত নিয়ে আসে, অথবা বহুদিন ধরে ক্রমশ তৈরি হয়ে ওঠা তার একেবারে নিজস্ব আঙ্গিকের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালায়। তবে এমন কিছু কিছু এলাকা চোখে পড়ল যা বাস্তবতার সঙ্গে তার পরিবর্তিত ও পুনর্লিখিত সংযোগের একটা আভাস দেয়। মনে রাখতে হবে, এই অতিমারি উত্তর পৃথিবীতে জীবনচর্যাকে আমরা একেবারে একটা অন্যরকম দৃষ্টিতে দেখতে শিখেছি। বিচ্ছিন্নতা ও সংযোগ এই দুইয়েরই এক ধরনের প্রবল অর্থান্তর ঘটে গেছে ইতিমধ্যেই, যা ক্ষণচর, যা একাকী ও পীড়িত, সেসবের প্রতি একটা অন্তর্গত কারুণ্য আমাদের অন্তরে সম্পৃক্ত হয়ে থাকে প্রায়শই। এই অপ্রকট ও প্রায় অদৃশ্য ধারাটিকে শিল্পীর বেশ কিছু কাজে খুঁজে পাওয়া অসম্ভব নয়। ব্ল্যাক ডেজ লকডাউন নামে তো তার একটি ছবিই আছে প্রদর্শনীতে, কিন্তু এই অনুভবী দৃশ্য ক্রনিকলটি ছাড়াও অন্যান্য কাজেও ছড়িয়ে থাকতে দেখি তার এই আবেগ বিন্যাসকে। বাস্তব পরাবাস্তবের দৃশ্যতা ফ্যান্টাসি মিলিয়ে যে মুহূর্ত তৈরি করেন শিল্পী, তার মধ্যে নিহিত থেকে যায় এক জোরালো আবেগের উড়ান। গুণ লিখেছেন শেষ কথায় নয় শুধু গান। একটি গান বা কবিতার গন্তব্য অমোঘ নয়, তাকে বুঝতে হয়, স্পর্শ করতে হয়, গ্রহণ করতে হয়। পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবীদের কেউ কেউ সেই সময় শাসকের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত লেখার। তারা কেন উর্দুতে রবীন্দ্রসঙ্গীত লেখেন না, এই মর্মে শাসকের বিরক্তিও আজ ইতিহাসের সকৌতুক অর্জন হয়ে আছে। কিন্তু শুধু কৌতুক নয়, সাধারণভাবে সমাজে সাংস্কৃতিক বিপজ্জনক গ্রহণ সম্পর্কেও ধারণা দেয় এইসব তথ্য। শাসকের কাছে শিল্প আর পাঁচটা বিনিময়যোগ্য পণ্যেরই অন্যতম। হয় তাকে কাজে লাগাতে হবে, না হলে ছেঁটে ফেলতে হবে। নানা সময়ে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার মৌলবাদী সিদ্ধান্ত এই ছেঁটে ফেলার উদ্যোগেরই অংশ। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বার বলি হয়েছেন স্বাভাবিক কারণেই। রবীন্দ্রনাথ দুই বাংলাতেই যেহেতু দুদেশের দুটি জাতীয় সঙ্গীত তারই রচনা, সেই দুটি গানেই কোপ পড়েছে বারংবার। জনগণ মন নিয়ে এই সেদিনই আপত্তি জানিয়েছেন দেশের একটি রাজ্যের প্রভাবশালী নেতা। আপত্তির কারণটি বহু চর্চিত, কারণটি যে কোনো ভিত্তি নেই সেটাও তথ্যসহ এতবার বোঝানো সারা যে এই বিষয়ে ন্যূনতম খোঁজ নিলেই তা ধরা পড়বে। গানটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সচেতন ও সুচিন্তিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য জনগণ মন বা আমার সোনার বাংলা নিয়ে উত্তেজনার পারদ যেভাবে চড়ানো হচ্ছে, সেটাই তার উল্টো পিঠ মনে করার পক্ষেও যুক্তি তৈরি হচ্ছে। সেটা না হলেই মঙ্গল। মনে রাখতে হবে, শিল্প সাহিত্য সমাজের স্থায়ী ও প্রাথমিক ভিত্তি। অসুরের দম্ভ নিয়ে বল প্রয়োগ করে ভিত নড়িয়ে দিলে গোটা নির্মাণই ধ্বংস হয়ে পড়বে। তো এই ছিল 17ই নভেম্বর 2025 দেশ। তো আজ এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।